জয় জগৎ বন্ধু সুন্দর লঙ্কা কাণ্ডের কিছু অংশ আমি আবার শুরু করছি। বানররাজ সুগ্রীব উত্তর দ্বারে যুদ্ধ করছিলেন। সংবাদ পেয়ে তিনি এসে রামের সঙ্গে যুদ্ধে যোগ দিলেন। ইত্যবসরে ইন্দ্রজিৎ শরাঘাতে জর্জরিত রাম লক্ষ্মণকে লক্ষ্য করে নাগপাশ বাণ নিক্ষেপ করলেন। বাণ প্রতিহিত করবার আগেই অগ্নিমুখ বাণ নির্গত অসংখ্য সর্প রাম ও লক্ষ্মণের হস্তপদ বন্ধন করে ফেলল। সর্পবিষের জ্বালায় উভয় ভ্রাতা অচৈতন্য হয়ে পড়লেন। যুদ্ধ জয়ের উল্লাসে উল্লাসিত মেঘনাদ লঙ্কায় ফিরে গিয়ে পিতাকে শুভ সংবাদ জ্ঞাপন করলেন। রাবণ সন্তুষ্ট হয়ে নানা বহুমূল্য উপহারে পুত্রকে সন্তুষ্ট করলেন। রাম ও লক্ষ্মণকে অচেতন অবস্থায় রেখে বানর সৈন্যগণ হাহাকার করতে লাগলো। তাদের বুক ফাটা বিলাপে লঙ্কার বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল। সুগ্রীব, হনুমান, অঙ্গদ, নীল প্রভৃতি প্রধান কপি সেনাপতিগণ রামের শোচনীয় অবস্থা দর্শনে অশ্রু বিসর্জন করতে লাগলেন। বিভীষণের চেষ্টায় রাম সংজ্ঞা লাভ করলেন। তিনি সেই সংকট মুহূর্তে বিষ্ণু বাহন গরুড়কে স্মরণ করলেন। সেই সময় গরুড় কুশদ্বীপে অবস্থান করছিলেন। মুহূর্তের মধ্যে তিনি লঙ্কায় রণক্ষেত্রে অবতরণ করলেন। বিনতানন্দন গরুড়কে দেখতে পেয়ে কদ্রুপুত্র সর্পগণ রাম ও লক্ষ্মণের বন্ধন স্থলিত হয়ে ভয়ে পলায়ন করল। ধীরে ধীরে লক্ষ্মণের সংজ্ঞা ফিরে এলো। উভয় ভ্রাতা পাশ বন্ধন মুক্ত হয়ে উঠে বসলে বানর সৈন্যগণ উল্লাসে জয়ধ্বনি করতে লাগলেন। আকাশ বিদীর্ণকারী রাম জয় ধ্বনিতে রাবণের রাত্রিকালীন সুখনিদ্রা ভঙ্গ হলো। চমকিত হয়ে তিনি কক্ষ হতে নির্গত হয়ে অলিন্দের উপর থেকে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করতে লাগলেন। রাম ও লক্ষ্মণকে মুক্ত অবস্থায় দেখতে পেয়ে রাবণ প্রবল বিস্ময় ও শঙ্কায় বিমর্ষ হলেন। তিনি বুঝতে পারলেন দেবতাদের সহায়তায় এই অসম্ভব সম্ভব হয়েছে। তিনি চিরকালই দেবগণের বিরোধী পক্ষ, এইবার রামচন্দ্রের সহায়তায় দেবতাগণ তাকে বিনষ্ট করার সর্বপ্রকার চেষ্টা করবে। শঙ্কিত রাবণ ধূম্রাক্ষকে আহ্বান করে পরদিবসের যুদ্ধের ভার অর্পণ করলেন। রাত্রি প্রভাত হওয়ার পূর্বেই ধূম্রাক্ষ সসৈন্যে বানর সৈন্যদের আক্রমণ করল এবং অকাতরে কপি সৈন্য বিনাশ করতে লাগলো। পবন পুত্র মহাবীর হনুমান এই দৃশ্য দেখে ধূম্রাক্ষকে আক্রমণ করলেন। উভয়ের মধ্যে প্রবল মল্ল যুদ্ধ আরম্ভ হলো। অল্প সময়ের মধ্যেই হনুমান ধূম্রাক্ষকে পর্যুদস্ত ও নিহত করলেন। ধূম্রাক্ষের পর রাবণের নির্দেশে পরদিবসে যুদ্ধে অবতীর্ণ হলো মহাবীর অকম্পন। তার শরাঘাতে মহাযোদ্ধা বানর সেনাপতিগণ জর্জরিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন করলে হনুমান অকম্পনকে আক্রমণ করলেন, কিন্তু অকম্পনের বিষম শরাঘাতে হনুমান অচৈতন্য হয়ে পড়লেন। সংজ্ঞা লাভের পর পুনর্বার উভয়ের দ্বৈত সংগ্রাম আরম্ভ হলো। দীর্ঘক্ষণ দুর্বার বিক্রমে যুদ্ধ করেও অকম্পনকে পর্যুদস্ত করতে না পেরে হনুমান চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে লম্ফ প্রদান করে তিনি অকম্পনের রথে আরোহণ করলেন। চুলের মুঠি আকর্ষণ করে মাটিতে আছড়ে মারলেন। এক আছাড়েই বীর কম্পনের মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বানর সৈন্যদল রামচন্দ্রের জয়ধ্বনি সহকারে হনুমানকে অভিনন্দন জানালো। পরপর দুই বীরের পতনের সংবাদে রাবণ চিন্তিত হয়ে পড়লেন। ক্রমেই তার মনে ভীতির সঞ্চার হতে লাগলো। পরদিবসে তিনি বজ্র দংষ্ট্রকে উৎসাহিত করে যুদ্ধে প্রেরণ করলেন। উত্তর দ্বারপাথে বজ্রদংষ্ট প্রবল বিক্রমে যুদ্ধে আরম্ভ করল। বহু বানর সৈন্য ধ্বংস করে অবশেষে যে কপিরাজ সুগ্রীবের হস্তে নিহত হলো।
বজ্রদংষ্ট্রয়ের পতনের পর রাবণ মাতুল প্রহস্ত পূর্ব দ্বার প্রান্তে যুদ্ধ করতে এসে নীলের হস্তে নিহত হলো। এইভাবে কয়েকদিনের মধ্যে লঙ্কার বিখ্যাত বীর যোদ্ধাদের মৃত্যু ঘটলে হতাশ ও বিক্ষুব্ধ রাবণ প্রথমবারের মতো স্বয়ং যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। রাবণের রাজকীয় সাজসজ্জা দেখে রাম চমৎকৃত হলেন। রাবণ যুদ্ধ আরম্ভ করলেন প্রথমে বানররাজ সুগ্রীবের সঙ্গে। সুগ্রীব রাবণের শরাঘাতে জর্জরিত হলেন, কিন্তু রাবণকে আঘাতের সুযোগ পেলেন না। অবশেষে রণে ভঙ্গ দিয়ে পলায়ন করলেন। ভয় পেয়ে তার সঙ্গে সমস্ত বানর সৈন্য রণভূমি ত্যাগ করল। লক্ষ্মণ রাবণের সম্মুখীন হবার জন্য উদ্যোগী হলে মহাবীর হনুমান তাকে নিবারণ করে স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হলেন। সম্মুখে ঘর পোড়াকে দেখেই রাবণ গালাগালি দিতে আরম্ভ করলেন। হনুমানও রাবণকে পাল্টা গালি দিলেন। কিছুক্ষণ বাগযুদ্ধ চলার পর হনুমান একসময় ছুটে গিয়ে রাবণের গালে প্রবল বেগে চপেটাঘাত করলেন। আকস্মিক এই আঘাতের প্রচণ্ডতায় রাবণ তৎক্ষণাৎ সংজ্ঞা হারিয়ে ফেললেন। কিয়ৎক্ষণ পরে সংজ্ঞা লাভ করে রাবণ সবিক্রমে হনুমানের বুকে চড় ফিরিয়ে দিলেন। সেই আঘাতে মহাবীর হনুমান কুমারের চাকের মতো ঘুরপাক খেতে খেতে পড়ে গেলেন। সেই সময় নীল বীর অগ্রসর হয়ে রাবণের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। রাবণ তাকে লক্ষ্য করে বেছে বেছে তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করতে লাগলেন। সহসা নীল মায়া বলে নিজের অতিকায় দেহকে সংকুচিত করে রাবণের মাথায় চূড়ায় গিয়ে আহরণ করলেন। দৃষ্টির অন্তরালে থাকায় দশানন ছায়া দেখে নীলকে তীর নিক্ষেপ করলেন। বানাঘাতে নীল সংজ্ঞা হারিয়ে ভূমিতে গড়িয়ে পড়লেন। এবারে লক্ষ্মণ এগিয়ে এসে যুদ্ধে যোগ দিলেন। লক্ষ্মণের নিক্ষিপ্ত শরাঘাতে রাবণ জর্জরিত হতে লাগলো। লক্ষ্মণকে সামলে উঠতে না পেরে শেষ পর্যন্ত রাবণ ব্রহ্মা প্রদত্ত শেলপাট লক্ষ্মণের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। লক্ষ্মণ শেল প্রতিহত করতে ব্যর্থ হলে এবং শেলাঘাতে মূর্ছিত হয়ে পড়লেন। লক্ষ্মণের পতন দর্শনে ক্রুদ্ধ হয়ে রাম রণক্ষেত্রে প্রবেশ করলেন। প্রথমবারের মতো রাম রাবণের মুখোমুখি সংগ্রাম আরম্ভ হলো। প্রথমে বাগযুদ্ধ হলো, পরে উভয়ই পরস্পরের ওপর বাণ বর্ষণ করতে লাগলেন। বানাঘাতে দুজনেই জর্জরিত হতে লাগলেন। একসময় রামচন্দ্র অর্ধচন্দ্র বাণের দ্বারা রাবণের 10 মাথার বিশাল মুকুট বিদীর্ণ করলেন। সশস্ত্র রাবণ দীর্ঘক্ষণ যুদ্ধের পর রণে ভঙ্গ দিয়ে লঙ্কায় পলায়ন করলেন। রামানুজ কুম্ভকর্ণ 6 মাস জাগরণ ও 6 মাস নিদ্রিত থাকবার বর লাভ করেছিলেন। ব্রহ্মার আরো একটি বর ছিল যে অকালে নিদ্রাভঙ্গ দিনেই কুম্ভকর্ণের মৃত্যু ঘটবে। অপমানিত ও লাঞ্ছিত রাবণ ভেতরে ভেতরে ভীত ও সংশয় আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এই অবস্থায় তার অনুজ কুম্ভকর্ণের কথা স্মরণে এলো। 6 মাস নিদ্রাকালের তখন সবে 5ম মাস অতিক্রান্ত। কুম্ভকর্ণের জাগরিত হবার তখনও 1 মাস বাকি। যুদ্ধের বর্তমান পরিস্থিতির অবস্থান্তর ঘটবার সম্ভাবনার কথা চিন্তা করে এই দীর্ঘ সময় প্রতীক্ষা করা বিপজ্জনক ও নিষ্ফল বিবেচনা করে রাবণ কুম্ভকর্ণের অকালে নিদ্রাভঙ্গের আদেশ দিলেন। অসংখ্য রাক্ষস সৈন্য বিবিধ বাদ্যভাণ্ড সহযোগে প্রবল শব্দ করতে করতে কুম্ভকর্ণের বিশাল প্রকোষ্ঠে প্রবেশ করল। গগন বিদীর্ণকারী ভয়ঙ্কর শব্দেও কুম্ভকর্ণের গভীর নিদ্রার নাসিকা গর্জনের কিছুমাত্র ব্যাঘাত ঘটল না। রাবণের আদেশে বহু সংখ্যক রাক্ষস বৃক্ষ, পাথর ও নানাবিধ অস্ত্র দ্বারা কুম্ভকর্ণের পর্বত প্রমাণ দেহে আঘাত করতে লাগলো। মুষল মগধগড়ের প্রচন্ড আঘাত, সারাশির দ্বারা গায়ের চামড়া ও চুল আকর্ষণ সকল চেষ্টায় ব্যর্থ হলো। অবশেষে গৃহে প্রচুর পরিমাণে
মদ্য মাংসের সমাবেশ করলে খাদ্যের লোভনীয় গন্ধে কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হলো। জাগরিত হয়েই ভয়ঙ্কর দর্শন কুম্ভকর্ণ ক্রুদ্ধস্বরে জানতে চাইলেন তাকে এই অকালে জাগরিত করবার কারণ কি। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরের এপিসোড আবার শুনতে পাবেন। জয় জগৎ বন্ধু সুন্দর।